এখন আমরা দেখব ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। সো ক্লায়েন্ট আমাদেরকে একটা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট প্রোভাইড করেছে। আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রেডিট কার্ডটা আমরা স্টাডি করে দেখব কি কি ইনফরমেশন আছে। আমরা যদি দেখি ফার্স্টে নাম দেওয়া আছে ক্রেডিট ওয়ান ব্যাংক। ক্রেডিট ওয়ান ব্যাংক থেকে নিয়েছে, বাট এটা কোনো কারেন্ট অ্যাকাউন্টও না, সেভিংস অ্যাকাউন্টও না। কিভাবে বুঝলাম? ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট। দেন আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ক্রেডিট কার্ডের টাইম দেওয়া আছে, কোন সময় থেকে কোন সময় এই টাইমটা এখানে দেওয়া আছে। এমন না যে আমার মাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এরকম না। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমার মাঝামাঝি থেকে স্টার্ট হয়, অন্য মাসের মাঝামাঝি শেষ হবে, এরকমও হয়। এই ডিটেলসটা পড়লাম। এবার একটু নিচে চলে আসি। এখানে হচ্ছে আমাদের মাস্টার সামারি দেওয়া আছে। যদি একটু নিচে চলে যাই, নিচে হচ্ছে আমাদের ডিটেলস সামারি দেওয়া আছে। এখন আমরা এখানে দেখি আমাদের কি কি ইনফরমেশন আছে। এখানে আমাদের প্রিভিয়াস ব্যালেন্সটা দেওয়া আছে, দেন নিউ ব্যালেন্স দেওয়া আছে। এখানে যদি আমরা দেখি ক্রেডিট লিমিট দেওয়া আছে $1700। তার মানে এই যে ক্রেডিট ওয়ান ব্যাংক থেকে যে ক্রেডিট কার্ডটা আমরা নিয়েছি, আমরা সর্বোচ্চ এই অ্যামাউন্টটা খরচ করতে পারবো, এর চাইতে বেশি খরচ করতে পারবো না। অ্যাভেলেবেল ক্রেডিট, এই ক্রেডিট কার্ডটা যে আমার ক্লায়েন্ট নিয়েছে, ক্রেডিট কার্ডটা তো ব্যবহার করে কিছু খরচ করেছে, খরচ করার পর এখনো তার এই ব্যালেন্সটা অ্যাভেলেবেল আছে, এই ব্যালেন্সটুকু সে খরচ করতে পারবে। ডেজ ইন বিলিং সাইকেল, তাকে 30 ডেজ পর পর হচ্ছে তাকে বিল পেমেন্ট করতে হবে। এই যে নিউ ব্যালেন্স রেটে এসেছে, এটা তাকে বিল পেমেন্ট করতে হবে। এখানে একটু চলে আসি, এই যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা তাকে এখানে যে ডেট দেওয়া আছে, এই ডেটের মধ্যে পেমেন্ট করতে হবে। এই ডেটের মধ্যে যদি পেমেন্ট না করে, মিনিমাম ফুল অ্যামাউন্টও যদি পেমেন্ট না করে, মিনিমাম পেমেন্ট ডিউ, এই যে টোটাল এই অ্যামাউন্টটা কি করতে হবে, ক্লায়েন্টকে ব্যাংকে পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ডের। এখন তার কাছে যদি টোটাল $172.83 যদি না থাকে, ফুলটা যদি পেমেন্ট না করতে পারে, এই যে ডেটটা দিয়েছে, এই 15 তারিখের মধ্যে মিনিমাম $30 পে করতে হবে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে সে সর্বনিম্ন $30 পেমেন্ট না করে, সেক্ষেত্রে তাকে লেট ফি বাবদ জরিমানা স্বরূপ $39 এক্সট্রা পে করতে হবে। এই যে নিচের পার্ট আর এইটুকু ক্লিয়ার। এখন আমরা একটু উপরে চলে আসি। প্লাস দেখাচ্ছে, মাইনাস দেখাচ্ছে। তো এই প্লাস ফিগার গুলোর কারণে আমাদের লাইবিলিটি বাড়বে, এবং মাইনাস ফিগার যেগুলো আছে সেগুলোর কারণে লাইবিলিটি কমে যাবে। হ্যাঁ, আমরা যখন একটা ব্যাংক থেকে, আমার ক্লায়েন্ট যখন ক্রেডিট কার্ড নিয়েছে, ক্রেডিট কার্ড দিয়ে সে যদি পারচেস করে থাকে, আমরা ক্রেডিট কার্ড দিয়ে কি শপিং করি, দেন রেস্টুরেন্টে খাই, দেন বিল পে করি, ইলেকট্রনিক জিনিস পারচেস করি। আর ইউজ করার কারণ হচ্ছে ক্রেডিট কার্ডে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে, যেন আমরা আরো বেশি করে ইউজ করি। তো এই যে ক্রেডিট কার্ড দিয়ে যখন পারচেস করছি, তখন আমাদের কি হচ্ছে, খরচ হচ্ছে না। বাট এখানে এটা কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। এটা আমরা ব্যাংকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, তখন কি হয়, লাইবিলিটি বাড়বে। যত লাইবিলিটি বাড়বে তখন কি প্লাস ফিগারে থাকবে, যত লাইবিলিটি কমবে সেগুলো কি মাইনাস ফিগারে থাকবে। ব্যালেন্স ট্রান্সফার, ক্রেডিট কার্ড দিয়ে যদি আমরা ব্যালেন্স ট্রান্সফার করি, ক্যাশ অ্যাডভান্স করি, দেন আমরা যে ক্রেডিট কার্ডটা ইউজ করছি এটার জন্য কি ইন্টারেস্ট চার্জ করে না, ব্যাংক থেকে ফি চার্জ করে, এই সবগুলোর কারণে কি লাইবিলিটি কিন্তু বাড়ছে। তো লাইবিলিটি যখন বাড়বে সেগুলো কোথায় থাকবে, প্লাস ফিগারে থাকবে। কিন্তু দেখেন আমরা যখন রিকনসিলেশন করব, এটা কি স্পেন্ড মানিতে থাকবে না রিসিভ মানিতে থাকবে, স্পেন্ড মানিতে থাকবে। তো আমি যদি প্লাস দিই, এটা কি স্পেন্ড মানিতে যাবে, প্লাস থাকলে স্পেন্ড মানিতে যাবে। তাহলে এটা আমাদের কোন ফিগারে ফেলতে হবে, মাইনাস ফিগারে ফেলতে হবে। হ্যাঁ, এবার দেখেন প্রিভিয়াস ব্যালেন্স দেওয়া আছে, পেমেন্ট, ক্লায়েন্ট এই অ্যামাউন্ট $231.89 ক্রেডিট ওয়ান ব্যাংকে অলরেডি পেমেন্ট করেছে। তার মানে কি তার লাইবিলিটি কমে গিয়েছে। আদার ক্রেডিট দেওয়া আছে, অনেক সময় দেখা যায় ওয়ান টাইমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করলে ব্যাংক থেকে রিওয়ার্ড দিয়ে থাকে, এক্সট্রা পয়েন্ট দিয়ে থাকে। তো এক্সট্রা পয়েন্ট বা রিওয়ার্ড বা কোনো অ্যামাউন্ট যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে এই টাকাটা তো আর ক্রেডিট কার্ডের জন্য পে করতে হচ্ছে না, তখন এটা কি একটা রিওয়ার্ড হিসেবে কাজ করে। তখনও কি হচ্ছে, তার লাইবিলিটিটা কমে যাচ্ছে। যেমন আমরা বিকাশে যখন ট্রানজাকশন করি, অনেক সময় হচ্ছে আমাদেরকে
ক্যাশব্যাক দেয়, ঠিক এরকম। তো ক্যাশব্যাকটা দিলে এখানে তার কি হচ্ছে, লায়াবিলিটি কমে যাচ্ছে। তো এই যে এখানে মাইনাস ফিগারে যদিও আছে, এটা যখন এটা আমাদের কি রিসিভ সাইডে থাকবে আর স্পেন্ড সাইডে থাকবে, তাহলে এটা আমাকে কি করতে হবে, প্লাস ফিগারে নিয়ে আসতে হবে। এইটুকু ক্লিয়ার, কোনটা প্লাসে যাবে কোনটা মাইনাসে যাবে। ঠিক আছে, এখন একটু নিচে চলে আসি। এই মাস্টার ডিটেলস এর সামারিটা কিন্তু আমাদের এখানে নিচে আছে। এখান থেকে আমরা কোন কোন ইনফরমেশন গুলো নিব আমরা একটু দেখি। এখানে আমাদের ট্রানজাকশন ডেট আছে, পোস্টিং ডেট আছে। প্রশ্ন হচ্ছে আমরা কোন ডেট নিব। অলওয়েজ আমরা পোস্টিং ডেটটা নিব, ব্যাংকে যে ডেটে পোস্ট করা হয়েছে। এরপর এখানে আমাদের ডেসক্রিপশন আছে, আমাদের ডেসক্রিপশনটা প্রয়োজন হবে। দেন আমাদের এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে। আপনারা অনেক স্টেটমেন্টে দেখবেন কি অ্যামাউন্ট একটা কলামে দেওয়া থাকে, আবার অ্যামাউন্ট দুইটা কলামে দেওয়া থাকে। এখানে আমাদের কি আছে, একটা কলামে দেওয়া আছে। অনেক ব্যাংক স্টেটমেন্টেরও একটা কলামে দেওয়া থাকে, আলাদা আলাদা থাকে না। আপনাদের যখন আরো দিব তখন দেখবেন আলাদা আলাদা দেওয়া থাকে না। তো আপনারা কখনোই কনফিউজ হবেন না, যেমনই থাক। আপনারা যদি মাস্টার সামারিটা রিড করতে পারেন, আপনি যদি বুঝেন কোনটা আমার স্পেন্ড কোনটা রিসিভ, এটা যদি আপনি কখনো বুঝেন, একটাতে থাক দুইটাতে থাক প্লাস থাক মাইনাস যেটাই থাক, আপনি বুঝতে পারবেন কোনটা হবে। আর যদি আপনি এই মাস্টার সামারিটা না বুঝেন, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সো মাস্টার সামারিটা আমাদের ভালো করে বুঝতে হবে। ক্রেডিট কার্ডটা তো আমরা স্টেটমেন্টটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে, আমরা এটা রিড করলাম। করার পর এখন কাজ হচ্ছে আমরা চেক করে দেখব যে এটা সফটওয়্যারে অ্যাড করা আছে কিনা। সো আমার এটা সফটওয়্যার অ্যাড করা নিয়ে আমি জানি। আমি ফার্স্টে ক্রেডিট কার্ডটা আমি আমার সফটওয়্যারে অ্যাড করে নিব। আমি চলে যাব কুইকবুক সফটওয়্যারে। এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, নিউতে ক্লিক করব। অ্যাকাউন্ট নেম দিব ক্রেডিট ওয়ান ব্যাংক। এখানে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন সবসময় দেখবেন, আর আপনারা এই কাজটা অলওয়েজ করবেন, এই যে অ্যাকাউন্ট নাম্বারের যে লাস্ট চারটা ডিজিট আছে এটা অবশ্যই অ্যাড করবেন। হ্যাঁ, আমরা যে ক্লায়েন্টের কাজ করি বা আপনারা যখন করবেন অলওয়েজ এটা কিন্তু করা হয়। আপনার একই ব্যাংকে কিন্তু একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, আপনি বুঝবেন কিভাবে কোনটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট চারটা ডিজিট রাখতে হবে। অ্যাকাউন্ট টাইপ, এটা তো লায়াবিলিটি তাই না, বাট আমাদের এখানে দেখেন সরাসরি কিন্তু ক্রেডিট কার্ড দেওয়াই আছে। সো আমরা ক্রেডিট কার্ড সিলেক্ট করব। ওপেনিং ব্যালেন্স এবং অ্যাজ অফ ডেট দিতে হবে। এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স, প্রিভিয়াস ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স সেম। এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং ডেট দিতে হবে। এখানে যে ডেটটা হবে, এই যে আমাদের যে জুলাই 20, 2022, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেটটা, আর এন্ডিং ডেট হচ্ছে অগাস্ট 19, 2022। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এখন এটা আমি সেভ করে দিচ্ছি। এই যে আপনারা যখন করেন চার্ট অফ অ্যাকাউন্টের যে ইন্টারফেসটা, এটা একটু ডিফারেন্ট ছিল, এটা সফটওয়্যার আপডেট করেছে, লুকটা একটু ডিফারেন্ট হয়েছে। সেরকম এগুলো আপডেট হতে থাকে। এই সফটওয়্যার যদি আপডেট না করে কি হবে, ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর কিন্তু 200+ সফটওয়্যার আছে, কিন্তু কুইকবুক জিরো এত বেশি কেন ইউজ করে, বাকিগুলো কেন কম ইউজ হয়? কারণ ওরা কম্পিটিশনে, ওরা প্রতিনিয়ত আপডেট করে, ফিচার্স গুলো এমন করেছে যেন মানুষ এগুলো খুশি মনে বা বাধ্য হয়ে বা এটার উপর নির্ভরশীল হয়ে যায়। তো ওরা প্রতিনিয়ত কি করে, এগুলো আপডেট করতে থাকে, আপডেট করতে থাকে। ওরা যদি আপডেট না করে তখন কি হবে, ওরা যদি এখানে স্টপ হয়ে যায়, বাকি যে কম্পিটিটরসরা আছে ওরা কি করবে, আপডেট করে ওদের থেকে এগিয়ে যাবে, তখন ওদের মার্কেটটা ডাউন হয়ে যাবে। ইউএসএ তে হচ্ছে ওরা র্যাঙ্কিং এ 1-এ আছে শেয়ারের দিক দিয়ে ক্লাউড অ্যাকাউন্টিং এর। সেকেন্ড আমার মনে নেই, আমি বলি আপনারা যদি কোনো ইউএস এর ক্লায়েন্ট পান, কানাডার ক্লায়েন্ট পান, আপনার ক্লায়েন্টরা দেখবেন কি কুইকবুকস ইউজ করে। আপনি যদি অস্ট্রেলিয়ার কোনো ক্লায়েন্ট পান, অস্ট্রেলিয়াতে মাইঅব নামে একটা সফটওয়্যার ছিল যেটা অনেক বেশি ব্যবহার হতো, এখন আর ওই সফটওয়্যার ব্যবহার হচ্ছে না। জেরো, অস্ট্রেলিয়াতে আপনি যাবেন দেখবেন সবাই জেরো ব্যবহার করে। অস্ট্রেলিয়াতে কেউ যদি যায় তাকে অবশ্যই জেরো ব্যবহার, মানে জেরোটা শিখে যাওয়া উচিত, সে যদি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হয়ে থাকে।
বা যদি নাও হয়, সে যদি চায় অ্যাকাউন্টিং এ কাজ করবে বা টুকটাক কাজ করবে, অবশ্যই তাকে শিখে যাওয়া উচিত। আপনি নিউজিল্যান্ডে 0 ইউজ করে, ইউকে তে হচ্ছে 0 ইউজার বেশি কুইকবুকস এর চাইতে। তো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, বাট আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি, কুইকবুকস এর জবের পরিমাণ বেশি, আর মোস্ট অফ দ্য কান্ট্রি কুইকবুকস ব্যবহার করে। আর আপনি যদি 2-3টা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখেন, আপনি অন্য কোনো সফটওয়্যারে গেলে আপনি দেখবেন যে কোথায় কোন মেনু আছে, কি আছে, আপনি নিজে নিজে পারবেন। আপনার বেসিকটা ধরতে হবে। যেমন আপনি এই যে কুইকবুকস যেটা আপনাকে এখানে হাতে ধরে শিখছেন, হ্যাঁ, এরপর যদি আপনি কোনো রেকর্ডেড কোর্স দেখেন, তখন আপনি ইজিলি ওই কোর্সটা আপনি সফটওয়্যার রিলেটেড আপনি আয়ত্ত করতে পারবেন, কজ আপনি বেসিক কনসেপ্টটা শিখেছেন। আমাদের কি হয়, ফার্স্টে আমরা যখন বর্ণমালাটা শিখি আমাদের কাছে কঠিন মনে হয় না, পরে কিন্তু আমরা রিডিং পড়তে পারি। সো আমরা এখানে বর্ণমালাটা শিখছি, পরবর্তীতে আমাদের অন্য যে কোনো সফটওয়্যারে কাজ করতে হলে যদি একটু মেনু দেখি, কোন মেনু কোথায় আছে, কিভাবে ফিচার্স গুলো আছে, ইজিলি কাজ করতে পারবো। এই কোনো ফ্রেশার্স যদি থাকে, সে তো কোনো অ্যাকাউন্টিং এ জব করেনি, সে যদি এই কোর্স করে যায়, ভালো করে যদি শিখে, তার পাশে যে এক্সিকিউটিভ আছে তার থেকে সে কিন্তু প্রো লেভেলের কাজ করতে পারবে। আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি। এরপর আমাদের কাজ কি, এই যে পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করতে হবে, তাই না? আমি এটা একটু ডাউনলোড করে নিই। আমিও ভুল করেছি, আমি যদি এমন জানতাম, আমার অ্যাকাউন্টস এর জবে যাওয়ার আগে অবশ্যই আমি এই কোর্সটা করতাম, বিকজ তখন তো আগে জানতাম না। অনেক আগে শেখা উচিত ছিল। তখন তো এবং করার কাজ ছিল না। এটা বাংলাদেশে প্রথম নিয়ে আসছে, মানে কোডেক্স ট্রাস্ট মাধ্যমে এই কোর্সটা বাংলাদেশে আসছে প্রথম, এমএস এর। সেটা তো আমি দেখলাম, চোখে বললো আর কি, যেটা আবার কি ধরনের কুইকবুকস। আচ্ছা, আমরা নিয়ে আসি আমাদের ক্রেডিট কার্ড স্টেটমেন্টটা, যেটা আমরা ডাউনলোড করেছি। তো আমাদের এটা কি ছিল, আমাদের ছিল এই যে ক্রেডিট 1। এখানে যেই যেই নামগুলো আছে এর বাইরে অন্যগুলো আমরা কনভার্ট করতে পারবো না, এই নামের মধ্যে কনভার্ট করতে হবে। তো আমি এটা সিএসভি তে ডাউনলোড করবো, আমি এটা ডাউনলোড করে নিলাম সিএসভি তে। যেমন আগে আমাদের এক্সেলটা ছিল, হ্যাঁ, এক্সেলটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন হচ্ছে পাওয়ার বিআই, এটা ট্রেন্ডিং আছে। অনেক ভালো ভালো কর্পোরেট জবগুলোতে দেখবেন হচ্ছে ওরা পাওয়ার বিআই চায়, বা অনেক জায়গায় ওরা ইউজ করে, স্টার্ট করেছে, বাইরের কান্ট্রিতে ইউজ করে পাওয়ার বিআই। তো এক এক সময় এক একটা জিনিসের মার্কেট থাকে, আর স্কিলগুলো আপডেট হয়, ওগুলোর সাথে সাথে আবার নিজেকে আপডেট করতে হয়। তো এই যে আমাদের ডেট, এই যে আমাদের ডেটটা চলে এসেছে কি 2025 সাল, হ্যাঁ, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা অটোমেটিক চলে এসেছে, সবকিছু চলে এসেছে। তো আমাদের স্টেটমেন্টের মতো চলে এসেছে, বাট আমাদের দেখেন এখানে যেগুলো প্লাস ফিগারে ছিল সেগুলো প্লাস ফিগারে এসেছে, কিন্তু এটা কি প্লাস, এটা আমার কি, তাহলে এটা আমার রিসিভ সাইডে দেখাবে, বাট এটা তো আমার স্পেন্ড হয়েছে। এটা আমাকে কি করতে হবে, -1 ফর্মুলা ইউজ করতে হবে। সো আমি এখানে -1 ফর্মুলা ইউজ করব না, না করে ওই যে সফটওয়্যারে আমাদের একটা রিভার্স অপশন ছিল, আমরা ওইটা রিভার্স করে নিব। আমি ফার্স্টে ডেট ফরম্যাটটা একটু চেঞ্জ করে নেই। কুইকবুকসে টেকনিক্যাল ইস্যু বা বাগস একটু জেরো সফটওয়্যার চাইতে বেশি। আপনারা যখন জেরো সফটওয়্যারে চলে যাবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন স্মুথলি করতে পারবেন। আর কুইকবুকস হচ্ছে ডেট ফরম্যাট নিয়ে একটু প্রবলেম হয়, জেরোতে আপনি যেভাবে ডেট ফরম্যাট দিবেন ও সুন্দরভাবে নিবে, বাট কুইকবুকসে একটু ঝামেলা করে, ঠিক করতে হয়। এটাকে আমি রিপ্লেস করব 2022 দিয়ে, রিপ্লেস অল। দেখেন এই যে রিকন হেল্প দিয়ে করেছে, এটা কিন্তু অটোমেটিক রেডি করে দিয়েছে, ডেট, ডিসক্রিপশন, অ্যামাউন্ট সুন্দরভাবে রেডি করে দিয়েছে, দেন কিউমুলেটিভ ব্যালেন্সটাও আসেনি। এরপর আমরা একটু চেক করে দেখবো এটা ঠিক আছে কিনা। এটা কিভাবে চেক করবো, ওই যে ওপেনিং ব্যালেন্স দিয়ে অটোসাম করব। ঠিক আছে, দেখেন অটোমেটিক কিন্তু এটা রেডি করে দিয়েছে রিকন হেল্প দিয়ে।
অনেক সময় রিকন হেল্পেও কিন্তু টেকনিক্যাল ইস্যু হয়। হ্যাঁ, আমরা যখন আমরা অনলাইনে যে কোনো কিছুতে কাজ করি না কেন, আপনাদের টেকনিক্যাল ইস্যু হবে। সো এগুলোর সাথে আমাদের ইউজ টু হতে হবে। এটা দিয়ে হচ্ছে না আরেকটা ইউজ করবো। এখন আমার সফটওয়্যার কাজ করছে না, অন্য কাজ করি, এটা এসে পরে করব। আমরা পেইড সফটওয়্যারে কাজ করে শেখানো হয়, যেমন বলি, যেমন পেরোলের কাজ করি। তো পেরোলের একটা থার্ড পার্টি সফটওয়্যার আছে, মানে একটা থার্ড পার্টি সফটওয়্যার আছে, সেখানে হচ্ছে ইনফরমেশন থাকে যে কোন ব্যক্তি কত আওয়ার্স করে কাজ করেছে। তো ওই সফটওয়্যারটার মধ্যে সব ইনফরমেশন থাকে এবং সফটওয়্যারটা হচ্ছে জেরোর সাথে কানেক্ট করা। তো সে অনুযায়ী কি হবে, ওই সফটওয়্যার থেকে যতগুলো ইনফরমেশন আছে, কে কত আওয়ার কাজ করেছে, এটা অটোমেটিক জেরো সফটওয়্যারে চলে যাবে। এবং এটা কিন্তু পেইড সফটওয়্যার, ক্লায়েন্ট কিন্তু এটার জন্য পে করে থাকে। বাট সামহাউ ওই সফটওয়্যার থেকে জেরো সফটওয়্যারে কনফিগার হয়ে যায় না, আমাদেরকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়। তো এই যে এটা কিন্তু পেইড, তো পেইডের ক্ষেত্রেও এরকম কিছু কিছু বাগস, টেকনিক্যাল ইস্যু থেকে থাকে। আমাদের এটা ঠিক আছে, এটা আমি CSV তে সেভ করব। এটা আমি সেভ করে নিয়েছি। সিএসবির কিন্তু একটা ধর্ম আছে, হ্যাঁ, আমি এটা যতই বড় করি বা আমার কালার বা যে কোনো কিছু থাক, যখন আমি ইম্পোর্ট করবো, ওদের যে ফরম্যাট গুলো সেট করে দিয়েছে, ওদের ফরম্যাটে ওরা নিয়ে নিবে। এখন আমি চলে আসবো ব্যাংক ট্রানজাকশনে। ব্যাংক ট্রানজাকশনে কেন আসলাম বলেন তো? এখান থেকে আমাকে আপলোড করে নিয়ে আসতে হবে। যে এখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করব। আমার যদি এটা কানেক্ট করা থাকতো তখন কি হতো, এই যে পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করলাম, এটা আমার প্যানেলে অটো চলে আসতো। সো আমি আপলোড ফ্রম ফাইলে ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করব। এটা ডেস্কটপে সেভ করেছি। আরেকটা কাজ করবেন, আপনারা যখন কোনো ক্লায়েন্ট যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট চায় বা যে কোনো কিছু, আপনারা ওটা শুধু সেভ করে দিবেন না, এমন ভাবে নাম দিবেন, আমার এই নামটাও প্রপার সুন্দর হয়নি, এমন ভাবে নাম দিবেন ডকুমেন্টের নামের উপর থেকে দেখে যেন ক্লায়েন্ট বুঝে ভিতরে কি ডকুমেন্ট আছে। যেমন ওয়েলস ফার্গো রিকনসিলিয়েশন রিপোর্ট ফর দ্য মান্থ অফ জুলাই 2022 বা 21, এভাবে সুন্দর করে দিবেন যেন আমি ডকুমেন্টের উপর থেকে দেখি বুঝতে পারি ভিতরে এটার কি আছে। তো মার্কেট প্লেসে কাজ করতে গেলে বা যে কোনো জায়গায় কাজ করেন, এই বিষয়টা নোটিস করবেন। যেমন আপনি একটা ডকুমেন্ট পাঠাতে বললো, পাঠালেন, মানে অনেক সময় প্রপার নাম দিয়ে সেভ করলেন না, অনেক সময় যে ডিটেলসটা আসে ওইটা দিয়ে আমরা সেভ করে দিই, বাট এটা করা যাবে না, নাম দিয়ে সেভ করতে হবে। কন্টিনিউতে ক্লিক করব, ফার্স্টে মান্থ, দেন ডে, দেন ইয়ার, কন্টিনিউ। এখানে এসে আমি এটা রিভার্স করব, কারণ আমি যে আমি -1 ফর্মুলা ইউজ করিনি। সিলেক্ট করব সবগুলো, দেন কন্টিনিউ। একটু চেক করে নিতে হবে 16 আউট অফ 60 ট্রানজাকশনই হয়েছে কিনা। এগুলো তো ছোট, হ্যাঁ, অনেক বড় বড় কিন্তু থাকে, 1000, 2000 বা 500 এরকম থাকে, 300, 200। তো তখন দেখা যায় একটা দুইটা যদি সামহাও মিস হয়ে যায়, এর জন্য একটু চেক করে নিতে হয়। বাট ছোটগুলোতে সমস্যা হয় না, সবগুলো ইম্পোর্ট নিয়ে নেয়। তো ডানে ক্লিক করব। আমার সবগুলো চলে এসেছে। এই যে সবগুলো এসেছে, এখানে যেগুলো গ্রিন কালার শো করছে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি, আর যেগুলো ব্ল্যাকে আছে এগুলো হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন উবার, উবার দেখলে আমরা কি বুঝি? ট্রাভেলিং। এই দেখেন uber.com সবগুলোই কিসে যাবে? ট্রাভেলিং এ যাবে। এখানে এসে আমরা আরেকটু ফিল্টার করতে পারবো, যেমন মানি ইন, মানি আউট, মানি আউট গুলোকে সিলেক্ট করি। এই যে এখানে আমার uber.com আছে, যেগুলো এক, আমি কিন্তু সবগুলো একসাথে করতে পারবো, তাই না? ফার্স্ট আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পর আমি এডিটে ক্লিক করব। ট্রানজাকশন টাইপ হচ্ছে এক্সপেন্স। এখানে সাপ্লায়ার বা পেই অ্যাড করতে পারি, যেহেতু সবগুলো এক, এটা অ্যাড করলেও হবে, না করলেও হবে। আমি অ্যাড করে নিই। এখানে উবার,
অ্যাকাউন্ট সিলেক্ট করব, ট্রাভেলিং এক্সপেন্স, ভ্যাট exempted। এখন এটা একটু খেয়াল করেন, এটা আমি রুল ক্রিয়েট করছি, যখন আমরা একসাথে অনেকগুলো করবো এরকম রুল আসবে, পরবর্তীতে কি হবে, যখন আমি উবারের এই ধরনের ট্রানজাকশন আসবে এটা অটোমেটিক আমার এখানে লেখা থাকবে রুল। এখানে দুইটা জিনিস আছে, অটো অ্যাড। এখন এই অটো অ্যাডটা কি আমরা অন করব নাকি করব না? অন করলে কি হবে, অন না করলে কি হবে? এই অটো অ্যাডটা যদি অন করে দেই, আমরা যখন পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করে ইম্পোর্ট করে নিয়ে আসি, আমরা কি রিভিউ প্যানেলে দেখতে পাই, যখন আমি অটো অ্যাড অন করে দিব এটা রিভিউ প্যানেলেও আসবে না, এটা অটোমেটিক ক্যাটাগরাইজ অলরেডি হয়ে যাবে, আমরা রিভিউ প্যানেলে এটা দেখতে পারবো না। আর যদি অটো অ্যাড অন করে না রাখি, আমরা এখানে পাশে যে ম্যাচ সময় ম্যাচ লেখা আসছে না, ওইখানে রুল লেখা থাকবে গ্রিন কালারে, রুলে ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা দেখতে চাই, আমরা আমাদের রিভিউ প্যানেলে দেখতে চাই, সো আমরা অটো অ্যাড অন করে রাখবো না, এটা হচ্ছে অটোমেশন। আমি সেটিং এর সময় বলেছিলাম ওই যে অটোমেশন সবগুলো অন ছিল অফ করে রাখতে, তাহলে কি হবে, অন করে রাখলে আমার হচ্ছে ইনভয়েসের ক্রেডিট পিরিয়ড 30 days আছে, বাট আমার তো 30 দিনের মধ্যে কাস্টমার আমাকে টাকা দেয়নি, বাট সে কি করবে, অটোমেটিক দেখাবে যে পেমেন্ট পেয়েছি, সাপ্লায়ারকে দিয়েছি, অটোমেটিক। এর জন্য আমরা অটোমেশনটা অফ করে রাখবো। এখানে ক্রিয়েট রুলে ক্লিক করব, আমার রুল ক্রিয়েট হয়ে গিয়েছে। নেক্সট টাইম যখন আমার সেম এই ধরনের ট্রানজাকশনটা আবার আমি ইম্পোর্ট করব, অটোমেটিক এখানে ওই যে ম্যাচ লেখা ছিল ওইখানে জাস্ট রুল লেখা থাকবে, আমরা জাস্ট রুলে ক্লিক করে দিলেই সেটা অ্যাড হয়ে যাবে। যেমন অ্যামাজন, লিঙ্কডইনে হচ্ছে আমরা অ্যাড রান করেছি, সেটা আমি সিলেক্ট করব, এডিটে ক্লিক করব, অ্যাকাউন্ট হচ্ছে, আচ্ছা আমরা ফেসবুকে ইউটিউবে অ্যাড রান করি না, লিঙ্কডইনে অ্যাড রান করতে কিন্তু অনেক বেশি খরচ হয়। যেমন আপনি একটা এজেন্সি ওপেন করলেন, আপনি ভাবলেন আমি একটু লিঙ্কডইনে অ্যাড রান করি, আমার অ্যামাউন্ট মনে নেই, বাট এটা অনেক বেশি এক্সপেন্সিভ। আর লিঙ্কডইন কিন্তু অনেক ভালো একটা প্ল্যাটফর্ম জবের জন্য, হ্যাঁ আমরা যে বিডি জবস বলি, বিডি জবস আসলে লিঙ্কডইনের সামনে কিছুই না, এটা অনেক 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 ভালো একটা প্ল্যাটফর্ম যদি ইউজ করতে পারেন। আমার পরিচিত একজন আছে, সে হচ্ছে এই ওয়েব রিলেটেড আর কি কোর্স করেছে, আচ্ছা এটা শেষ করে নিই পরে বলি। অ্যামাজনে সাবস্ক্রিপশন নিয়েছে, আছে এগুলো সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে। এই যে প্রাইম ভিডিওটাও হচ্ছে আমাদের সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে। আমি যেগুলো বলছি, এই যে আমি যেগুলো ক্যাটাগরি করছি, কারণ আমার করতে করতে মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে আমি কোথায় হতে পারে, বাট আপনারা যখন করবেন সার্চ করে করবেন। আর চ্যাট জিপিটি কে কে ইউজ করেন আপনাদের মধ্যে? ChatGPT আমি নামাইছি, কিন্তু ওটা তো ফ্রিতে হয়, আর কয়েকটা নিলে আবার বলে আসতে হবে না, ফ্রিতে হয়তো সব। ফ্রিতে নিছে, এইটা ChatGPT তো অনেকগুলোই আসছিল। আচ্ছা, এটা আপনি কি চুই যাও নলেজটাও আপনি যে সার্চ দেওয়ার জন্য আপনি যে লেখ দইব ওটা তো কি চুই ছেলে পেলে কি করতেছে ওরা ওই অঙ্ক দিচ্ছে এইটা ঠিক আছে না? চ্যাটজিপিটি কিভাবে ওটা লিখে দিচ্ছে আপনি ডিভাইসটা ইউজ করবেন। আমি তো ব্র্যান্ডিং এর আচ্ছা 1 মিনিট, আচ্ছা এটা আমি অ্যাড করে নিই, এক্সপেন্স। আচ্ছা একটু সাইলেন্ট, আমার রেকর্ডিং আসবে তো আপনাদের প্রবলেম হবে, শেষ হয়ে নাকি আমি অফ করে নিই পরে কথা বলেন। আচ্ছা এটা আমি টেলিফোনে অ্যাড করি, দেন হচ্ছে exempted, apply and accept। আচ্ছা আমাদের মানি আউটের কাজ শেষ তাই না, এখন আমাদের কি বাকি আছে, মানি ইন গুলো বাকি আছে। তো এখানে তো এই যে এগুলো যেগুলো পেয়েছি, হ্যাঁ এগুলো আমরা আদার্স ইনকামের আন্ডারে ক্যাটাগরি করতে পারি। তো এখানে উবার থেকে ক্যাশব্যাক পেয়েছি বা ক্রেডিট কার্ডের জন্য আমাকে রিওয়ার্ড দিয়েছে, সো এটা আমি এডিটে ক্লিক করব, ক্লিক করে ট্রানজাকশন টাইপ হচ্ছে আপনি কি ক্রেডিট কার্ড ইউজ করেন না? না, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে দেখবেন যে এগুলো আপনার অন করি, এটা শেষ করে নিই। রেকর্ড অ্যাজ ট্রান্সফার দেখা গেল, এটা আমি ট্রান্সফার করে হচ্ছে
পেপাল থেকে রেকর্ড এস ক্রেডিট কার্ড পেমেন্ট, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। মানে আমি যে কোনো অ্যাকাউন্ট থেকে বা পেপাল থেকে বা যে কোনো অ্যাকাউন্ট থেকে আমি ক্রেডিট কার্ডের পেমেন্ট করেছি। যখন আমরা ক্রেডিট কার্ডের পেমেন্ট করবো রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্টে গিয়ে করতে পারবো। সো আমার সব ক্যাটাগরি করা ডান। এরপর আমি চলে আসবো হচ্ছে রিকনসাইলে। আমার ব্যাংক রেজিস্টারে যদি যাই সবগুলো কোন অবস্থায় আছে? সি অবস্থায় কিন্তু আছে। যখন আমি রিকনসাইল করবো সব আর হয়ে যাবে। আমি আর দেখাচ্ছি না। সো আমাকে এখানে এন্ডিং ব্যালেন্সটা অ্যাড করে দিতে হবে। আমি এখান থেকে এন্ডিং ব্যালেন্সটা নিয়ে নিই। এবং এন্ডিং ডেটটা অ্যাড করে দিব। আবার একটু চেক করে নিই ঠিক আছে কিনা। এটা ছিল 2022। আচ্ছা, আমাদের সবকিছু ঠিক আছে। এবার স্টার্ট রিকনসাইলে ক্লিক করব। আচ্ছা, আমাদের ডিফারেন্স একটু সহজ আছে। ফিনিশ নাওতে ক্লিক করব। এটা অল্প কয়েকটা ট্রানজাকশন ছিল বলে, বাট রিয়েল লাইফে কিন্তু বিশাল বড় বড় থাকে। আমার কাছে একটা পেপালের আছে, হ্যাঁ, এটা 300 পেজের। কয় মাসে? অনেকগুলো মাসের আছে, মানে মাসটা খেয়াল নেই। 300 পেজের। কতগুলো পারচেজ করছে? এটা আপনাদেরকে দিব, হ্যাঁ, আপনারা ফ্রি সময় বসে বসে এটা রিকনসাইল করবেন। না না, মনে থাকবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে রিপোর্টটা রান করব। হ্যাঁ, এই যে রিকনসিলিয়েশন ডান। এই যে এখানে স্মুথলি আমি করছি, দেখবেন আপনারা যখন করতে যাবেন হবে না, অনেক প্রবলেম হবে। বাট প্রবলেম হলে কি আপনি যখন এটা সলভ করতে পারবেন আপনি আরো এক্সপার্ট হবেন, শিখবেন। আচ্ছা, এই যে আমাদের রিকনসিলিয়েশন ডান। এরপর রিপোর্টটা ডাউনলোড করে অ্যাড করে দিতে হবে।